সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় কাদের জন্য বিপিএল, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই অধ্যাপক আব্দুল মমিন চৌধুরী, শিক্ষাবিদ ও ক্রিকেট ধারাভাষ্যকার। মাঝখানে আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার, এবং ওই প্রান্তে আছেন মুস্তাফা মামুন, উপসম্পাদক, দৈনিক কালেকণ্ঠ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। ঘোষণা করা হলো 234টি পৌরসভা নির্বাচনের তফসিল, ভোট 30 ডিসেম্বর। প্রচারণায় অংশ নিতে পারবেন না সরকারি সুবিধাভোগী কেউ। আরও সময় প্রয়োজন ছিল মত বিশেষজ্ঞদের। শেষ হলো হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সময়সীমা। বুধবার থেকে বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে গ্রহণযোগ্য হবে শুধুমাত্র মেশিন রিডেবল পাসপোর্ট। ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় আহত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা, শঙ্কামুক্ত জানালেন চিকিৎসক। ঘটনা তদন্তে পুলিশ। এখনো খোলেনি জাপানি নাগরিক নিহতর মৃত্যু রহস্য জট। ব্যাখ্যা না দিয়ে ডিএমপির ব্রিফিং বাতিল। গ্রেপ্তার 5 জন, 4 দিন করে রিমান্ডে। চট্টগ্রামের সিটিগেট এলাকা থেকে পাচারের সময় 20 নারী উদ্ধার। উদ্দেশ্য ছিল ঢাকা হয়ে সৌদি আরব। এক পাচারকারী আটক। এবং তামিম ইকবালের সঙ্গে সিলেট সুপার স্টারসের মালিকের অশোভন আচরণের বিষয়ে চলছে তদন্ত। বিপিএল গভর্নিং কাউন্সিলে রিপোর্ট জমা হবে 3-4 দিনের মধ্যেই। স্যার, এই যে কালকে যে এবং এবার যে একটা জিনিস প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে এইবার আর যাই হোক, 1 বছর যেহেতু হয়নি বিভিন্ন অনিয়মের কারণে, যা হোক এই জিনিসগুলো নিয়ে দ্বিতীয় আসরের পরে তৃতীয় আসর 1 বছর বাদ দিয়ে কিন্তু এবার করেছে, ও বলেছে যে আমরা এবার অন্তত ওইবারের মতো বিশৃঙ্খল থাকবো না। কিন্তু প্রথম দিন থেকেই আমরা দেখছি যে প্রথম দিনে তো দর্শকের বিশৃঙ্খল অবস্থা ছিল, এরপরে দেখা গেল দর্শকের পরে হয়তো সাহস বেড়ে গেছে, তখন প্লেয়ার থেকে আরম্ভ করে যত কর্মকর্তা ছিল সবাই এই বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করে ফেলেছে। রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সব কিছু আছে, প্রত্যেকে ব্রেক করে যে জায়গা থেকে নিজের অবস্থান শক্ত করেছে। তো এইটা সাধারণত আমাদের এখানে যেটা আমরা যাদের আদলে মানে বিপিএলটা সাজিয়েছি, তাদের এখানে তো আমরা এটা কোনোদিন দেখিনি। তো যিনি নিয়ম করছে উনি ইচ্ছামতো নিয়ম ভেঙে দিচ্ছে, ইচ্ছামতো খেলা শুরু করছে। হ্যাঁ, 2টা জায়গায় 4 জন নিয়ে নিচ্ছে, 4 জনের জায়গায় 2 জন বাদ দিয়ে দিচ্ছে। এই ধরনের ঘটনাগুলো কি আমাদের এই বিপিএল এর সামনের দিনগুলোকে ভালো করবে? মোটেও না, এবং খুব দুর্ভাগ্যজনক ঘটনা বলতে হবে। ক্রিকেটে আমরা কিন্তু আশা করি না এই ধরনের ঘটনা। এবং আপনি যে বললেন যে অন্যান্য দেশেও তো বিপিএল হচ্ছে, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা হয়নি। তবে আরও কিছু ম্যাচ ফিক্সিং বা বেটিং টেটিং এগুলো তো হচ্ছে, সব জায়গায় হচ্ছে, সারা পৃথিবীব্যাপী হচ্ছে। কিন্তু আমার নিয়ম কানুনের বাইরে যে জিনিসগুলো এগুলো তো হচ্ছে, কিন্তু নিয়মটা তো স্যার পারফেক্ট। নিয়মটা পারফেক্ট, এবং খেলার মাঠে কিন্তু এরকম অরাজকতা আমরা দেখিনি, এবং এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। আমি বলবো যে খুবই লজ্জাজনক, কারণ এটা সারা পৃথিবীতে কিন্তু আমাদের এই খেলাগুলো দেখছে। সুতরাং এটা আমাদেরকে খুব হেয় করবে সারা বিশ্বের কাছে। ইশতিয়াক, আপনি তো ক্রিকেটার ছিলেন, দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন, পাশাপাশি এখন ভালো কমেন্টেটরও এই বিষয়গুলো নিয়ে, ক্রিকেট নিয়ে আপনি রেগুলার দেখিয়ে করেন। তো কালকের যে ঘটনাটা, এইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? দেখেন স্যার, যেটা বললেন এটা অবশ্যই কাম্য নয়। আমরা সোজা কথা বলতে ইটস নট ক্রিকেট। তবে বিপিএল এর এটা যেহেতু তৃতীয় আসর, প্রথম আপনি যেটা প্রথমে বললেন যে বিশৃঙ্খল, যেটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে ক্রিকেট বোর্ড যে আগামীতে এটা পুনরাবৃত্তি হবে না। এই ধরনের এই মানের টুর্নামেন্ট করতে গেলে ছোটখাটো ভুলভ্রান্তি থাকতেই পারে। তো যেটা এই বেলায় আমরা, আমার মনে হয় সাংবাদিক মহল বলেন, প্লেয়ারের বলেন, যারা প্রশাসনে আছেন, সবার একটাই বক্তব্য যেন দুর্নীতিমুক্ত যেন বিপিএল হয়। তো আমরা এখন তো কেবলমাত্র শুরু হলো, আমার মনে হয় এখন থেকে শেষ পর্যন্ত যেন সেটার জন্য কোনো রকমের স্বাক্ষর যেন আমরা না পাই। এখন কথা হচ্ছে যে প্রথম বিপিএলে একটু আমার মনে হয় যে ডিবেটেবল ছিল কোনো একটা টিমকে একটা ম্যাচ দিয়ে দেওয়ার করার জন্য। তারপরে নন পেমেন্টের কিছু ইস্যুস ছিল, যেখানে হয়তো প্রথমবারের ক্ষেত্রে
যারা গেমস অন ম্যানেজমেন্ট, যারা নাকি শীর্ষস্থানীয় কিংবা Event যারা management এর যারা ছিল। যারা ছিল, তারপরে ফ্র্যাঞ্চাইজিস, কন্ট্রাকচুয়াল কিছু অথবা লুপ হোলস ছিল বলেই এই যে নন পেমেন্টের ইস্যুসগুলা এসেছিল। আমার মনে হয় সেখান থেকে আমরা অনেকখানি, সেখানে কিন্তু বড় অঙ্কের ব্যাপার স্যাপার ছিল, যেটা আমার মনে হয় এই বেলায় সেটা না। আমি আশা করব যে যা দেখেন গেলবার ইভেন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশন তাদেরকে এখানে, তো ওটা ইট ওয়াজ নট গুড ফর বাংলাদেশ ক্রিকেট ইমেজ। এখানে ইন্টিগ্রিটির একটা ব্যাপার স্যাপার। সো সেখান থেকে আমার মনে হয় যে এই বেলায় যে সকল সিরিয়াস ল্যাপসেস ছিল সেখান থেকে আমার মনে হয় বেরিয়ে আসার একটা চেষ্টা থাকবে। গতকালকে যেটা হলো সেটা হচ্ছে যে হ্যাঁ ল্যাপসেস ছিল। আমার মনে হয় যে যদি আমি বলি যে বিসিবির তরফ থেকে কিংবা বিপিএল এর তরফ থেকে একেবারে কোনো ল্যাপস ছিল না বললে আমার মনে হয় ব্যাপারটা ঠিক হবে না। কারণ এই যে এনওসি কয়টা প্লেয়ার খেলতে পারবে, টিম লিস্ট সাবমিট করার পরে দেখা গেছে যে দুইজন হঠাৎ করে মাঠে চলে এসেছে, 4 জন হয়ে গেছে। তামিম ইকবালের হি ওয়াজ উইদিন হিজ রাইটস, যে সে এটা প্রতিবাদ জানিয়েছে যে কি করে হলো, হ্যাঁ কি করে হলো। তবে সবচেয়ে কনসপিকিউয়াস, সবচেয়ে যেটা মানে আমার মনে হয় যে চোখে পড়ার মতো যে বিষয়টা আমার কাছে মনে হলো যে এখানে ম্যাচ রেফারি একটা ভূমিকা থাকা উচিত ছিল। কারণ যদি আমরা দেখি যে তামিম ইকবাল একটু আর্গুমেন্টসে জড়িয়ে গেছিল এবং অনেককে যেখানে দেখা গেছে যে একটু কথা কাটাকাটি কিংবা মনোমালিন্য হচ্ছিল, তো সেখানে সবার ভূমিকা থাকার কথা না। তো যেখানে আমি বলবো যে বিসিবির যদি কিছু কিংবা বিপিএল কমিটির যদি কিছু ল্যাপসেস থেকে থাকে, এই জিনিসটা হওয়া উচিত ছিল, বিকজ দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং ইউ। এখানেই আমার মনে হয় যে ওয়াই ইজ আ ম্যাচ রেফারি দেয়ার। তো আমার যদি ব্যক্তিগত আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে সেখানে যদি ম্যাচ রেফারি প্রথম থেকেই যদি ওনার একটা ভূমিকা থাকতো, হয়তোবা এই ব্যাপারটা বিকজ এই যে সামনাসামনি কথা বলা, এই যে কথাবার্তা যেগুলো সুযোগ ছিল না, যে কথাগুলো চলে আসে, তামিম একটা আননেসেসারিলি আর্গুমেন্টসে জড়িয়ে গেল। অলসো গুড থিং যে তামিম স্টুড বাই ফর হিজ প্লেয়ার্স, যে প্লেয়ারদেরকে রেসপেক্ট করা যায়। আমার মনে হয় এই আলোচনা আমরা অ্যাজ উই প্রোগ্রেস এই ব্যাপার নিয়ে নিশ্চয়ই আলাপ হবে। বাট এই জিনিসগুলো হয়তো বা আমরা এড়িয়ে যেতে পারতাম যদি কিনা ম্যাচ রেফারি যদি এখানে মানে উনি যদি এগিয়ে আসতেন। আচ্ছা মামুন একটা কথা বলে বলেছে দুর্নীতিমুক্ত, আর যাই হোক টাকা পয়সার ইয়াত্রা চলে গেছে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে পাবলিক ওপিনিয়ন যেটা, সেটা হলো বললো যে একটা টিমকে আপনি সুযোগ করে দিলেন, তাহলে এটা মনে করেন আপনি আর্থিক লেনদেন করেননি। গতবার আপনি এর আগে যেটা হয়েছে যে ফ্র্যাঞ্চাইজিরা টাকা দেয়নি, এটা একটা অনিয়ম। ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে সবাই টাকা নিয়ে পালিয়ে গেছে, এটা হয়েছে। প্লেয়ারদের টাকা নেওয়ার জন্য পৃথিবীর সব দেশ থেকে সবাই চিলাচিলি আরম্ভ করেছে, ঠিক আছে এটা হয়নি, আমরা মেনে নিচ্ছি যে হ্যাঁ এবার এটা সংঘবদ্ধ ছিল এবং ওই গতবারের ভুলগুলো ইয়ে করছে। কিন্তু এবার যেটা আসছে ওটা তো আর একটা জিনিস, নতুন মানে নতুন সাজে নতুন ভাবে নতুন একটা ইভেন্টকে সামনে নিয়ে এসে হাজির করা হয়েছে। উনি যখন বললেন দুর্নীতিমুক্ত, আপনি আমাকে বলেন কালকে সিলেট যে মাঠে নেমেছে এটা কি দুর্নীতিমুক্ত? না, ইন দ্যাট সেন্স তো অবশ্যই দুর্নীতিমুক্ত না। কিন্তু ইশতিয়াক ভাই যে পয়েন্টে বলেছেন আসলে যে আমরা এবার বিপিএল এ কিন্তু সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ছিলাম, যে কারণে একটা বিপিএল বন্ধ ছিল, সেটা হচ্ছে ম্যাচ ফিক্সিং, হুইচ ইজ দ্য আলটিমেট ক্রাইম আমি মনে করি। সো সেইটা আমরা এবার কিন্তু আমাদের সবার লক্ষ্য ছিল যে কোনোভাবে যেন ওইটা যেন না হয়, কারণ ওইটার কারণে কিন্তু আমাদের ক্রিকেট অনেক সাফার করেছে এবং এটা আসলে আলটিমেটলি আমি মনে করি এর চেয়ে বড় প্রতারণার হয় না। আপনি যত খেলা খেলেন, যত ভালো হোক, যত ম্যাচ হোক, ম্যাচ পাতানো যদি হয় এবং সেটাকে যদি আপনি এন্ডোর্স করেন, তার ভিতরে যে কঠোর ব্যবস্থা না নেন, তাহলে আসলে এই খেলার কোনো মানে নেই। তো আমাদের এই বিপিএল বা এই পিএল মানে এই প্রিমিয়ার লিগ, এই জাতীয় টি-20 ফরম্যাটের যে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট, সেটার সবচেয়ে বড় কাউন্টার প্রোডাক্ট হচ্ছে ম্যাচ ফিক্সিং, যেটার কারণে পুরো পৃথিবী কিন্তু এটা সাফার করছে, নানাজন নানাভাবে করছে। বাট এর মধ্যে একটা পজিটিভ জিনিস ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এটা গতবার দমনের চেষ্টা করেছে, এই জন্য 1 বছর বন্ধ রেখেছে। কিন্তু এটার কারণে কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম হয়তো যে আরো কিন্তু কিছু সাইড উইং আছে যেগুলা একই সঙ্গে একই রকম ডিস্ট্রাকটিভ। কিরকম? যেমন আমি বলি, প্রথম বিপিএল আমাদের এখানে আলোচিত কি কারণে? মূল আলোচিত হচ্ছে প্লেয়াররা পেমেন্ট পায়নি। দ্বিতীয় বিপিএল আলোচিত কেন হচ্ছে? ম্যাচ ফিক্সিং। আচ্ছা, এবার তৃতীয় বিপিএল, এখন তৃতীয় বিপিএল মনে হচ্ছে যে অন্য ধরনের উশৃঙ্খলতার মাধ্যমে এটা আলোচিত হবে সোফার যে ইয়ার। কিন্তু আপনি মজাটা দেখেন, প্রথম বিপিএলেও কিন্তু এইরকম বিষয় আসলে কিন্তু ছিল। যেমন যাদের সেমিফাইনাল খেলার কথা ছিল, বরিশাল বার্নার্স এবং চিটং কিংস, ওটা কিন্তু 3বার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে। বিকালে বলা হয়েছে চিটং খেলবে, রাতে বলা হয়েছে বরিশাল খেলবে, পরে চিটং কে খেলবে। এবং এটা নিয়ে মানে আরো ইন্টারেস্টিং হচ্ছে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছিল, মানে আই ওয়াজ সারপ্রাইজ টু মানে সি, সেটা হচ্ছে
ম্যাচ রেফারি ছিলেন মাইক প্রক্টর। মাইক প্রক্টর যে ইংরেজির ব্যাখ্যা দিয়েছিলেন সেটা শুনে আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম, এবং পরে কিন্তু আমাদের একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি ইংলিশ স্পিকিং, আমরা ইংলিশ স্পিকিং না, বাট আমরা যে ইংরেজি বুঝি তার অর্থ হচ্ছে আপনি আমাদের বলেন যে এটা ভুল। উনি কিছু না বলে বেরিয়ে গিয়েছিলেন, কারণ ইট ওয়াজ সো আনফরচুনেট। বোঝানোই হয়েছিল যে মানে কাউকে চাচ্ছে রাজনৈতিক প্রভাবের কারণে একটা দলকে খেলানো হচ্ছে, এবং এটা খুবই আনফরচুনেট ছিল। এটা হচ্ছে একটা। ফলে এই বাইলজ দিয়ে যে 9-6 করা, এটা কিন্তু তখনও ছিল। এটা আমরা কালকেও দেখলাম কি যে 4 জন খেলোয়াড় যখন একটা বাইলজ থাকে, সেই বাইলজটা কিন্তু আপনি ম্যাচ শুরুর আগে ইউ ক্যানট চেঞ্জ দ্যাট। সহজ হিসাব, আপনি যদি মনে করেন যে 4 জন খেলতে পারে, 4 জন আনতে পারেনি, তাহলে কিন্তু 2 পয়েন্ট অপোনেন্টকে দিতে হবে। এখন আমরা কি করি, এই যে দেখেন এখানেই প্রবলেমটা, এই সিদ্ধান্তটা কিন্তু অন্য জায়গায় নেওয়া হয়ে যায়। আমাদের প্রিমিয়ার ডিভিশনে কিন্তু এই সিদ্ধান্ত হয়, কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে কি যেহেতু টিভি দর্শক, ফলে আমরা মনে করি যে আমাদের একটা দর্শক মানে আমাদের বাণিজ্য আক্রান্ত হবে, এবং আমরা বাণিজ্য আক্রান্ত হওয়ার কারণে আমরা ক্রিকেটের নিয়ম নীতির সঙ্গে আপোষ করি। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম, নাম্বার 1। নাম্বার 2 প্রবলেম হয়েছে তাই যেটা বলছে তাতে তাই আমাদের খেলাটা হচ্ছে আমি তাতে খুশি। এখন এর প্রবলেম হচ্ছে, এখন তারপর একটা দল মনে করেন যে অন্য একটা বললো যে না ভাই আমাদের দেশি প্লেয়ার কম আছে, আমরা 5 জন বিদেশি নিয়ে খেলবো, তখন কি আপনি আবার চেঞ্জ করবেন? চেঞ্জ না করে তারা বলবে আপনি সিলেটের জন্য যখন 4 জনের জায়গায় 2 জন বিদেশি করেছিলেন, তাহলে আমাদের 4 জনের জায়গায় 5 জন করেন, কারণ আমাদের দেশি প্লেয়ার নাই। বললো আমাদের 6 জন, বাকি আমাদের দেশি প্লেয়ার আসতে পারে না এই মাঠে, আমি বলছি আর কি। তখন কিন্তু আপনি এটা করবেন, কিন্তু আপনার উপর কিন্তু একটা চাপ তৈরি হলো। এখন এটা কেন হয়? এটারও কারণ হচ্ছে কি মাঠের ক্রিকেটের দিকে মনোযোগটা কম থাকে। এই টুর্নামেন্টগুলোতে মেইন প্রবলেমটা হচ্ছে আপনি দেখবেন যে যারা ওনার তারা কিন্তু শার্টের পিছনে লগো লাগানো, মুখের মধ্যে লগো লাগানো, নানাভাবে ব্র্যান্ডিং করা, মানে শুধু কিন্তু এখন কোনো প্লেয়ারদের শরীর বাকি আছে, সব কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন এগুলো করতে গিয়ে যেটা হয়, আসল যে জায়গাটা যে বাইলজ, এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, মানে টেকনিক্যাল কমিটি তাদের, কিন্তু দেখা যায় এরা সবসময় ব্যাক সিটে থাকেন, এরা ফোরফ্রন্টে আসেন না। এইসব কারণে হয় কি, কারণ আপনি ক্রিকেট বা যে কোনো খেলায় এইসব টেকনিক্যাল বিষয় নিয়ে কিন্তু যে কোনো সময় কোয়েশ্চেন উঠতে পারে। ক্রিকেট দেখেন 150 বছর ধরে খেলা হচ্ছে, এখনো কিন্তু মাঠের খেলায় ইউনিক জিনিস রেজ হয়, তখন কিন্তু দেখেন আম্পায়ার পর্যন্ত কনফিউজড হয়ে যায়। 2007 ফাইনাল কিন্তু আম্পায়ার ভুল করে ফেলেছিলেন, কারণ এই খেলাটার মধ্যে এটার মধ্যে এটা একটা এভার লার্নিং প্রসেস। তো এই জায়গায় এই জন্য যারা এই ইয়েতে থাকেন তাদের কাজটা অনেক কঠিন, অনেক স্পেসিফিক হতে হয়। কিন্তু প্রথম দেখেন পুরো কিছু কিছু জিনিস খুবই হাস্যকর, যে আমি পৃথিবীর কোনো জায়গায়, আমি কালকের পর আমি অনেক জায়গায় দেখার চেষ্টা করেছিলাম যে বাইলজ বা বিদেশি প্লেয়ার, ফরেন প্লেয়ার, পৃথিবীর সব জায়গায় ফরেন প্লেয়ার আছে, কিন্তু ইভেন ইউরোপে আমি ইংলিশ টিমগুলোতে আপনি দেখবেন এখনো ইউ পাসপোর্টের সূত্রে কিন্তু 11 জন ফরেনার খেলে, কিন্তু যেহেতু তারা ইউরোপিয়ান বলে গদ্য হয়, তারা শ্রম আইন অনুযায়ী, ফলে ইংল্যান্ডের আর্সেনালের পক্ষে 11 জন ইউরোপিয়ান খেলছে, নোবডি ইজ ফ্রম ইংল্যান্ড, সেরকম হয়। স্টিল কিন্তু তাদের হোমগ্রাউন্ড প্লেয়ার খেলার নিয়ম আছে। নিয়ম কি, যে তাদের একাডেমিতে থাকতে হবে, এরকম অনেকগুলো নিয়ম আছে। আমাদের এখানে দেখেন যে 4 জন বিদেশি, এটা বিদেশি রেঞ্জটা থাকে ম্যাক্সিমাম 4 জন, আমাদের এখানে করা হচ্ছে ম্যাক্সিমাম, মানে 4 জন ম্যান্ডেটরি ম্যাক্সিমাম। আপনি কিন্তু এটা ফাঁদে পড়লেন, কারণ আপনি এটা কখন করবেন, এটা খুবই রিস্কি না? 4 জন বিদেশি যে কোনো সময়, এবং এই সমস্ত জায়গায় যে বিদেশি প্লেয়ার আসছে তারা কিন্তু অন্য অনেক কমিটমেন্ট অ্যাডজাস্ট করে আসছে, অনেক দলের অনেক বিদেশি প্লেয়ার আসতে পারে নাই, ফলে নেক্সট ডেতে কিন্তু এমন হতে পারে আরেক দলের দেখা গেল যে 2 জন বিদেশি আসতে পারে নাই, তখন কি হবে? তো এটা কিন্তু কখনো কি এরকম করা হয়? প্লাস বিদেশি ম্যাক্সিমাম দেওয়া হয়, কিন্তু হোমগ্রাউন্ড প্লেয়ারের প্রতি বেশি ইন্টারেস্ট থাকার কারণে কিন্তু দেওয়া হয় যে বিদেশি সর্বোচ্চ 4 জন খেলতে পারবে, কিন্তু একটা দল চাইলে এর চেয়ে কমও খেলাতে পারবে, কিন্তু আমরা বিদেশি নিশ্চিত করছি, মানে আমাদের বিদেশি স্বার্থটা বেশি ইম্পর্টেন্ট। এটা প্রমাণিত হয় না। আরেকটা জিনিস দেখেন, আমরা বিদেশি প্লেয়ারের পারিশ্রমিক বেশি দিয়েছি, বিদেশি নিম্নমানের প্লেয়াররা কিন্তু আমাদের টপ প্লেয়ারদের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছে, মানে পুরো জিনিসটার মধ্যে কিন্তু একটা বিদেশিদের স্বার্থ রক্ষার একটা অ্যাটিটিউড আমি লক্ষ্য করি, এইটাও একটা প্রবলেম। আর তৃতীয় একটা ছোট্ট করে শেষ করে, সেটা হচ্ছে কালকের যে ঘটনাটা ঘটেছে। দেখেন এই যে ফ্র্যাঞ্চাইজি একজন টাকা দিয়ে কিনছে, কেনার পরে এখন যখন কর্পোরেট এরকম সিস্টেমে হয় ফ্র্যাঞ্চাইজি, আমাদের দেশে হয় কি কর্পোরেট কালচার তখন গড়ে ওঠে নাই, ফলে আমাদের যারা ওনার তাদের মধ্যে অ্যাটিটিউডটা হচ্ছে ফিউডাল অ্যাটিটিউড, তারা মনে করেন যে জমিদারের মতো, আমি কিনেছি পুরোটা কিন্তু ইন্ডিভিজুয়াল, হ্যাঁ আমি কিনেছি, কর্পোরেট কালচার নাই, এই প্লেয়াররা হচ্ছে আমার সম্পদ। আমি তামিমকে, ওই যে ফ্র্যাঞ্চাইজি মালিক তামিমকে বলেছেন, উনি মনে করেছেন যে আমার মতোই একজন মালিক তো তামিমকে টাকা দিচ্ছে, কাজেই তামিম তো তাদের কাছে তামিম একটা প্রোডাক্ট, অথবা তাদের কাছে কি বলা যায় যে আগে ভূস্বামীরা যেরকম মনে করতো বাকি সবাই হচ্ছে প্রজা, তাদের কাছে কিন্তু তামিম সেই রকম। এই জন্য উনি তামিমকে বলেন তুমি দাঁড়াও। এই জায়গাগুলো এটাও করতে হবে কি, পৃথিবীর দেখেন আমরা যদি ইংল্যান্ডে দেখি, এক এক দেশে এক এক রকম। আমি যদি বলি যে ইংল্যান্ডে কিন্তু এটা মালিক ভিত্তিক, এই যে ম্যানচেস্টার ইউনাইটেড তার কিন্তু মালিক আছে, মানে মালিকানা ভিত্তিক। স্পেনে আবার অন্যরকম, বা অন্যান্য জায়গায় অন্যরকম, সেটা হচ্ছে বোর্ড আছে এবং সোশিও আছে, ক্লাব মেম্বার তারা চালায়। কিন্তু সেই সব জায়গায় কিন্তু মালিকদের জন্য রেগুলেশনস আছে। আমার মনে হয় যে এইটা করতে হবে, যে মালিকরা কত যেতে পারবে না, তারা ড্রেসিং রুমে ঢুকতে পারবে না, তারা এই করতে পারবে না, তাদের একদম মালিক যেই হোক তাকে কর্পোরেট স্টাইলে তাকে এই নিয়োগ দিয়ে এদের মাধ্যমে টিম চালাতে হবে, তারা কতটা ইন্টারফেয়ার করতে পারবে, কোন কোন জোনে যেতে পারবে। বিষয়টা এরকম হয়ে গেছে যে এই প্লেয়ার হয়ে গেছে মালিকের সম্পত্তি, হবে না সে পার্টিতে ডাকছে, তার মধ্যে একটা সমস্যা দেখা দেবে। মালিক যখন এইটার ভিতর ঢুকবে, প্লেয়ারদের সাথে কথা বলবে, তখন 2 মালিক এক হয়ে যাবে বলে এখানে ছেড়ে তখন কি হবে? তখন আমি তো বললাম যে আপনি দেখেন তামিমের ইস্যুতে মোস্ট লাইকলি দেয়ার ইজ এ চান্স, এটা আন্ডারস্ট্যান্ডিং, আমি যেটা ধারণা করি আন্ডারস্ট্যান্ডিংটা হবে, মালিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। আপনি দেখেন মোস্ট লাইকলি
কারণ তাদের কর্পোরেট বিজনেস ইন্টারেস্ট আছে, এবং তখন যেটা হবে একদম লামসাম একটা বিষয় হবে, আচ্ছা প্লেয়াররা সবাই ঠিক আছে ভাই আমরা আর করবো না, এরকম ভাবে জিনিসটা সেটেল হবে। কারণ কারণ ক্রিকেট বোর্ডও কিন্তু এই যে বিত্তশীল মালিক তাদের কাছে নানানভাবে জিনিসটা এমন একটা রেকেট হয়ে গেছে, কেউ কারো ইন্টারেস্টকে আক্রান্ত করতে চায় না, সবাই চায় যে আমরা মিলেমিশে একটা ব্যবসা করি। ফলে ক্রিকেটটা সেকেন্ডারি, ফলে ক্রিকেটের তো সেকেন্ডারি হবে। এবং দানিশ ভাই আপনার এখানে আলোচনা কিন্তু আমরা এটাই বলেছিলাম যে এখানে বিষয়টা হচ্ছে মাঠের ক্রিকেটটা সেকেন্ডারি থাকে। যতদিন পর্যন্ত আপনি মাঠের ক্রিকেটকে মুখ্য না করবেন, তখন আজকে ফ্র্যাঞ্চাইজি বকা দিবে, কালকে দেখবেন ফ্র্যাঞ্চাইজি নাতনি এসে একটা কথা বলবে, পরশু আরেক রকম হবে। ফলে মাঠের ক্রিকেটকে মুখ্য করতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার নাম মোহাম্মদ গোলাম রহমান, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। জি, তো আপনাদের শিরোনাম হচ্ছে যে কাদের জন্য বিপিএল। তো বিপিএল তো আসলে আমাদের জন্য, দর্শকদের জন্য। জি। তো আমাদের দর্শকদের কাছে আসলে মানে বিপিএল প্রচারের একমাত্র মাধ্যম হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন বলতে আমি বলছি যে আলবের মাধ্যমে বা যেভাবে ওরা আমাদেরকে দেখাচ্ছে। তো এইবারে বিপিএল যে প্রোডাকশন, মানে আপনারা অনেক বিষয় নিয়ে বলছেন, কিন্তু প্রোডাকশন নিয়ে কথা বলা হয় এতই খারাপ কোয়ালিটি, মানে রিসেন্টলি আমি এরকম খারাপ কোয়ালিটি খুব কমে দেখেছি। যেমন আমি কয়েকটা বিষয় বলতে চাই যে মানে ছক্কা মারছে, ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি না যে কোথায় যাচ্ছে, ক্যামেরাম্যান ঠিক মতো ধরতে পারছে না। রান আউট হচ্ছে, সে দেখাচ্ছে আরেকটা। এখানে আরেকটা বিষয় আছে, রান আউটের যে ক্যামেরাটা থাকে, আজকেও দেখলাম মহল্লার দেখেছে যে সেখানে ফ্রেম রেট এতই খারাপ যে ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে বেল কি উঠেছে কি ওঠে নাই। এটা গেল একটা। তারপরে হচ্ছে যে আমাদের যে কমেন্টেটর, একমাত্র আমি বাংলাদেশে দেখলাম আমাদের একজন ভাই আছে, উনি শুধু আছে, আর কাউকে দেখছি না। আমাদের এখানে মাঝখানে একজন বসে আছে, উনি খুব ভালো কমেন্ট্রি করে। এখানে অনেকেই আছে, মানে দেশীয় লোককে কেন নেওয়া হচ্ছে না? আমাদের যে উপস্থাপিকা, এই ওনাকে আনা হয়তো সম্ভবত ইন্ডিয়া থেকে, আমি ঠিক জানি না। যদি এখানে ব্র্যান্ড ভ্যালু হয়ে থাকে, যদি বাইরে খুব সৌন্দর্য থাকে, যদি ইংলিশে কথা বলার জন্য যদি থাকে, বাংলাদেশের অনেক মেয়েরা আছে যারা ইংলিশে কথা বলতে পারে, তারা স্মার্ট, তারা ক্রিকেট বোঝে। এই মেয়ে তো আমাদের সাকিব আল হাসানকে চিনি না, তাহলে আমরা কিভাবে করবো? সুতরাং কাদের জন্য বিপিএল তো আমাদের জন্য। আমাদের জন্য বিপিএল দেখি টিভিতে, আমাদের তো গিয়ে সম্ভব না। আমি থাকি ভাই নদীর পারে, আমি এখানে টিভিতে দেখি, তার পক্ষে তো সেই স্টেডিয়ামে থাকা সম্ভব না। কিন্তু যে প্রোডাকশন কোয়ালিটি এলপিডব্লিউ কোনো এখানেই নাই, থার্ড বলেন, হকাই বলেন, মানে আমরা তো ড্রোন ড্রোন দিয়ে মিনিমাম একটা কোয়ালিটি আমাদের দেখা। অন্যান্য দেশে যেমন ওদের ওখানে ফিক্সিং অনেক কিছু হয়, কিন্তু ওরা প্রোডাকশনটা এত সুন্দর করে করে, ফলে নাকি আমরা সেটা দেখে বিমোহিত হয়ে যাই যে এত সুন্দর প্রোডাকশন। আমাদের যেখানে বসে ওদের আলোচনা করে, সেখানে লাইটিংটা আপনি দেখেন ভাই, মানে সে আমার মনে হচ্ছে একটা বিয়ে অনুষ্ঠান, দুই থেকে দুইটা মানে লাইট দিলাম, একটু ক্যামেরা করলাম, বসে কথা বললাম, হাই হ্যালো করলাম, আচ্ছা, প্রোডাকশন হয়ে গেল। আপনার কথা আমরা বুঝতে পেরেছি। উনি টিভি প্রোডাকশন নিয়ে কথা বলেছেন, যে এখন যেটা আমাদেরকে লাইভ দেখাচ্ছে স্যার উনি বলেন। তবে ওনার কথার মধ্যে একটা স্মেল আছে। স্মেলটা হলো যে আপনাদের আজকের নামটা হচ্ছে কার জন্য বিপিএল। এটা তো আমাদের জন্য বিপিএল, কিন্তু আমরা আমাদের কোনো জিনিস দেখতে পাচ্ছি না। বলেন স্যার। কথাটা ঠিক অনেকটা, তবে টিভি প্রোডাকশন যেটা, সেটা খুব মানসম্মত নয়, এটা স্বীকার করতেই হবে। এটা বোধহয় আরো ইমপ্রুভ করার স্কোপ আছে। কিন্তু এর আগে সবগুলো ইমপ্রুভ ছিল, জানি না এবার এটা কেন হলো আমি জানি না। আমিও দেখেছি যে আমি বুঝতে পারি না কারো লেখা দেখে ওখানে কি লেখা আছে, কে ব্যাট করছে এটা বুঝতে পারি না, কে কত রান করছে এটা বুঝতে পারি না। খুবই খারাপ, মানে পুরো স্কোর কার্ডটা এমন ভাবে দেওয়া আছে আমি বুঝতে পারি না। এটা হয়তো ওদের প্রোডাকশনে কি সমস্যা আছে হয়তো। বলে দেই, সেটা হচ্ছে আমাকেও আজকে একজন এরকম বলছিলেন, তার ইয়েটা ছিল যে আমাদের প্লেয়ারদের নাম সাকিব আল হাসান, সে কিন্তু হাসান নামে পরিচিত না, মুশফিকুর রহিম নামে পরিচিত না। ফলে যেটা হয় অনেক ক্ষেত্রে কিন্তু সাকিব আল হাসান স্পেশালি হাসান বলা হচ্ছে। ফলে যখন কালকে আউট হওয়ার পর বুঝতে পারছিল যে হাসান আউট হলো, মানে সাকিব আল হাসান ইজ নোন আজ, মানে আমাদের কাছে এখন আমরা যদি গ্লোবাল অডিয়েন্স ধরি তাহলে হয়তো হাসান, কিন্তু সেক্ষেত্রেও আসলে সাকিব আল হাসান, এস আল হাসান এরকম করা উচিত। ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো আমাদের দর্শকদের মধ্যে কিন্তু অনেক অবজারভেশন আছে। আর জিনিস স্যার যে কথাটা বলেছে যেভাবে প্রচলিত সেভাবেই কিন্তু থাকা উচিত। এটা প্রোডাকশনটা তো আমাদের দেশে স্যার, নামগুলো আমাদের দেশের অডিয়েন্স সবচেয়ে বেশি। সেই জায়গায় আমাদের কোনো জিনিস প্রাধান্য না দিয়ে উনি যেটা বলছেন, যে দেখা গেল যে কমেন্টেটর যিনি আছেন উনি উনাকে ইয়ে করে নিয়ে চলে আসছে। তো আমরা ক্রিকেট দেখবো, আমাদের ক্রিকেট, টাকা আমরা দিচ্ছি, সবকিছু আমরা করছি, কিন্তু আমাদের অস্তিত্ব বিপন্ন। সেই এবং সেই জন্যে বিপিএলটা আমার কাছে মনে হচ্ছে যেন এখনো ঠিক চাঙ্গা হয়ে উঠতে পারেনি। যতটুকু প্রত্যাশা নিয়ে বোর্ড এটাকে শুরু করতে চেয়েছিল, এবং প্রথম দিনই এটার হোঁচট খেয়েছে। এবং বিশেষ করে কালকের যে ঘটনাটা, এটা যেটা ইশতিয়াক বলছিল যে ম্যাচ রেফারির টস হওয়ার থেকে শুরু করে দি গেম ইজ আন্ডার ম্যাচ রেফারি, মাঠের ভিতরে তাই থাকে স্যার, দি গেম ইজ আন্ডার ম্যাচ রেফারি। সুতরাং যেসব অসুবিধা হচ্ছে এটা ম্যাচ রেফারি ইন্টারফেয়ার করবে, এবং ম্যাচ রেফারি হয়তো টেকনিক্যাল কমিটির কাছে রেফার করতে পারে, জানতে চাইতে পারে যে এটা আপনাদের ভায়োলেন্স তো এটা বলে, আমি তো এক্স্যাক্টলি, কিন্তু এবং সেই ভূমিকাটা কালকে আমরা দেখিনি অন্তত। এবং সেই জন্যে
আরেকটা জায়গা হচ্ছে যে যেখানে বেশি মাতাব্বর হয়ে যায় সেখানে কিন্তু গন্ডগোলটা তাড়াতাড়ি পাকিয়ে যায়। এবং আপনি যেটা বলছিলেন মামুন সাহেব, যে ওই যে যারা টিম Franchise, গড়ে হ্যাঁ। তাদের একটা ওই মানে ফিউডাল একটা, যে এটা আমার দল, এটা আমার লোক, আমি কিনেছি, মানে এরকম একটা ভাব এবং একটা উন্নাসিকতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এবং কালকের যেই মানে ঘটনা যদি যা খবরের কাগজে বা সংবাদ মাধ্যমে আমরা শুনেছি, তাতে যে সব মানে তামিম এবং সিলেটের ইসের সাথে মালিকের কথাবার্তা হয়েছে, এটা খুবই অশোভন যদি হয়ে থাকে এই ধরনের কথাবার্তা, যে কথাগুলো আসছে। হ্যাঁ যে কথাগুলো আসছে যদি হয়ে থাকে, এটা সত্যিই অশোভন। মানে ক্রিকেটের মাঠে এটা সামথিং আনএক্সপেক্টেড, ইট ইজ নট ক্রিকেট অ্যাট অল। ক্রিকেটের একটা এটিকেট আছে, ক্রিকেট খেলার সবচেয়ে সৌন্দর্যটা কিন্তু সেই জায়গায়, এবং সেই সৌন্দর্যটা আমরা যদি প্রথম থেকেই না দেখি তাহলে আমাদের দেশে কি হবে ক্রিকেটের? ক্রিকেট শুধু আমরা ম্যাচ জিতেছি, আমার জাতীয় দলের সাথে কিন্তু এইটার আমি সম্পর্ক একদম দেখছি না। আমরা আরেকটা যেটা আমরা চিন্তা করেছিলাম যে এই যে বাইলস তৈরি করার সময় এই যে 4 জনেরটা, এটা তো আমার কাছে অচিন্তনীয় একটা, মানে আপনারা তো আমাদের লোকাল প্লেয়ারদের বেশি চান্স দেওয়ার চিন্তা করবো, সুতরাং মিনিমাম অফ 2 ফরেন প্লেয়ার্স এটা থাকতে পারতো। তা 4 জনই রাখেন, কিন্তু কথা হলো যে নট দ্যাট যে 4 জন মিনিমাম এন্ড ম্যাক্সিমাম। হ্যাঁ, প্রবলেমটা তো ওই জায়গা হয়েছে যে উনি 2 জন নিয়ে টিম নামাতে ওটা পারবেন না। ক্লিয়ারলি বলা থাকা উচিত ছিল বাইলজের মধ্যে। 4 জন একটা কম্পালসারি করা, এটা তো ঠিক না। এবং এটা কোথাও করা হয় না, সব জায়গায় রেঞ্জ থাকে যে সর্বোচ্চ এই যে 4 জনের যে এটা বাইন্ডিংসে দেখেন আপনি, আমি মনে করেন আমি ধরে নিচ্ছি যে কারোই কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, আমার 2টা প্লেয়ার নাই, তাহলে কি আমি আর খেলতে পারবো না? হ্যাঁ, সেটাই। তাহলে আমি এইটা মানে এই আইনটা কোন জায়গায় কিভাবে, এবং এটা কি মানে ফরেনারদের ইন্টারেস্ট বেশি রক্ষা করার ডেফিনেটলি যে জন্য? ফরেনার নিশ্চিত করছি আমি যে 6টা দলের জন্য 24 জন ফরেনার খেলে নিশ্চিত মানে করার এনশিওর করেছি আমি। সুতরাং যারা আসছে তারা যাতে খেলতে পারে। মিস্টেক বলেন আপনি? আমার মনে হয় যে এই বিপিএল বলেন কিংবা টি20 ফরম্যাট যেখানে বিশ্বে যেখানে হয় থাকুক না কেন, অবভিয়াসলি ফরেন প্লেয়ার্স আর অ্যান অ্যাট্রাকশন। আমাদের দেশে যে ফরেন প্লেয়ার্সদেরকে আনা হয়েছে, এটা অবভিয়াসলি ওটা একটা কারণ, টু অ্যাট্রাক্ট ক্রাউডস, টু সি দ্য স্টেডিয়াম ফিল্ড আপ উইথ পুরো ক্রাউডস, হোল টুর্নামেন্টটাকেও সেটা আছে। এবং সবখানেই আমার মনে হয় এই বিধানটা আছে, 4 জন প্লেয়ার। আমার মনে হয় ডোমেস্টিক না, ক্রিকেটেও 4 জন 5 জন আছে, কিন্তু স্টেপ আমার ওখানে থাকে আপত্তিটা ম্যাক্সিমাম। সেখানে না, আমার আপত্তিটা সেখানে না যে আমরা কেন বাধ্যকতা হবে যে 4 জনকে খেলতে হবে। আমার হয়তোবা যেটা করতে পারে যে প্রথম কয়েকটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্ষেত্রে আন্ডার 19 প্লেয়ার্স ম্যান্ডেটরি টু মাস্ট, সেই ধরনের কিছু যদি অ্যাডিশনাল ফর দি সেক অফ প্রমোটিং দি লোকাল প্লেয়ার্স যদি কথা যদি বলি, সেই ধরনের একটা যদি আমরা নিয়ম করা কিংবা বাধ্যকতা যদি বলে থাকি, সেটা করলে আমার মনে হয় ব্যাপারটা অতটা বিতর্কিত হতো না। বিতর্কিত হয়েছে কালকে 4টা এবং 2টা খেলা প্লেয়ারকে খেলানো নিয়ে। তবে ক্রিকেট বোর্ডের কিংবা টেকনিক্যাল কমিটির এখানে একটু প্রসঙ্গ, আমি যেমন ক্রিটিসাইজ করেছি যে কিছু ল্যাপসেস ছিল, আবার এটা না বললেও নয় যে ফর দ্য সেক অফ দ্য গেম, ফর দ্য সেক অফ কন্টিনিউশন অফ দ্য গুড ইয়ে অফ দ্য টুর্নামেন্ট, মেনটেন দ্য স্পিরিট অফ দ্য টুর্নামেন্ট, সম্ভবত কোনো একটা ক্লজ এখানে ছিল যেখানে একটা ফ্লেক্সিবিলিটি অ্যাপ্লাই করা যেতে পারত, যেটা সুবাদে এই আপনার এই 2টা প্লেয়ারকে দিয়ে খেলানো যে ব্যাপারটা, 4টা বাধ্যকতা কিন্তু ক্লজ পারমিট, হ্যাঁ, ডিলিট এন্ড অডিট অর এডিট অর সামথিং লাইক দ্যাট, যেটার অ্যাডভান্টেজ নিয়ে টেকনিক্যাল কমিটি কিন্তু ফর দ্য সেক অফ দ্য টুর্নামেন্ট, ফর দ্য সেক অফ দ্য গেম খেলাটা কিন্তু রান করেছে। সেখানে আমার মনে হয় যে কৃতিত্ব দিতে হবে। বাট এত কিছু আলোড়ন সৃষ্টি করেছে কেন, যখন আমরা দেখেছি, বিকজ চোখে পড়েছে কোনটা? চোখে পড়েছে যে তামিম একটু উত্তেজিত ছিল, কথা কাটাকাটি হচ্ছিল এবং একদল দাঁড়ায় থাকলো, তখন দেখা যায় ব্যাটসম্যান নাই। সেটা এর মধ্যে হোয়াট ট্রান্সপায়ার্ড, তামিমের সাথে আদৌ কি হয়েছে, কি কথা কাটাকাটি হয়েছে, দ্যাট উই ডু নট নো। বাট যতটুকু বুঝতে পেরেছি যে ইট ওয়াজ নট রেসপেক্টফুল অন দ্য পার্ট অফ দি সিলেক্ট ওনার, যদি এটা বলে থাকেন সেটা মোটেও কাম্য নয়। আবার আরেকটা জিনিস যেটা আমি পজিটিভলি দেখি, যে তামিম প্রেস কনফারেন্সে হি স্টুড বাই দ্য প্লেয়ার্স এন্ড সেড উই আর ন্যাশনাল প্লেয়ার্স, উই ডিজার্ভ রেসপেক্ট। তো সেটা আমার মনে হয় যে দিস অগার্স ওয়েল ফর দি ক্রিকেটার্স, যে
স্বাভাবিকভাবে তারা জাতীয় দলে খেলছে এবং এত বড় একটা টুর্নামেন্টে খেলছে, জাস্ট বিকজ সাম ওনার owns a team does not have the right to treat the players in any way unbecoming of a gentleman. সেটা যদি হয়ে থাকে আমি জানি না, তো আমি এইদিকে আবার তামিমকে আমি বলবো, আমি আপনার সাথে একমত। একটা আমার কাছে মনে হলো যে দেখেন এই এই বছরটাতে যদি আপনি দেখেন বাংলাদেশকে কোন জায়গায় সবচেয়ে উপরে কোন কারা নিয়ে গেছে আপনি যদি বলেন তাহলে ক্রিকেটের নাম সবার আগে আসবে, সবার আগে কিন্তু ক্রিকেট আসবে। আমি নট দ্যাট যে ইন অনলি স্পোর্টস, আমি স্পোর্টস এর কথা বলছি, আমি হোল ন্যাশনে যদি আপনি এটা বলেন তাহলে বাংলাদেশ, আপনি ইউরোপে এখন যদি জানতে বলো ইউ প্লেড ভেরি গুড ক্রিকেট, তার মানে হলো যে ক্রিকেট ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে বাংলাদেশ। এবং আরেকটা জিনিস আমি না বললে পারছি না, স্যার ইফ ইউল এগ্রি উইথ মি অর নট, এখন এদের কিন্তু বয়স খুব বেশি না, কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট এত বেশি আপনার এই যে দুর্নীতি বলেন কিংবা এই সাথে মানে জড়িয়ে গেছে, যেখানে আমাদের প্লেয়াররা কিন্তু এখন পর্যন্ত যেটা একটা হয়েছে সেটার প্রপারলি হ্যান্ডেল হয়েছে। আমরা কিন্তু এই প্লেয়ারদের ব্যাপারে ওই ধরনের কোনো কিছু আজ পর্যন্ত শুনিনি, আমরা আশা করবো যে শুনবো না। তো সুতরাং দে আর সেটিং গুড এক্সাম্পলস, অ্যান্ড মাঠে কি খেলে না খেলে obviously they are the leading players of the country. তাদের পারফরমেন্সের কারণে আজকে বাংলাদেশ ক্রিকেট মাঠে যতটুকু খেলছে, যতটুকু রেসপেক্ট পাচ্ছি অন দ্য ফিল্ড পারফরমেন্সের জন্য, বাট অফ দ্য ফিল্ডও যে ধরনের তারা দৃষ্টান্ত আমার মনে হয় এখন পর্যন্ত রাখতে সক্ষম হয়েছে, আই থিঙ্ক উই শুড বি প্রাউড অফ আওয়ার প্লেয়ার্স। অ্যান্ড আই থিঙ্ক যেটা তামিম কাইন্ড অফ অ্যান আইসিং অন দ্য কেক, যে হি স্টুড বাই দ্য প্লেয়ার্স and he said that the cricketers deserve respect. Me being a player, আমি মনে করি যে hats off to him. মামুন, এইটা নিয়ে আমি যেটা কথা বলতে চাচ্ছি যে ক্রিকেট আমাদেরকে যে জায়গায় নিয়ে গেছে, এখন বাণিজ্য হোক যেটা হোক ওইটা নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা হলো এই যে ন্যাশনকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে প্রক্রিয়াটা অন্যান্য সেক্টরগুলোতে আমাদের যেরকম করে আছে, যদি এটা বলা হয় তাহলে এই এক বছর আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে, কত টাকা খরচ করলে এই ব্র্যান্ডিংটা পেতো, সেটা নিয়েও কিন্তু আমার একটা ইয়ে আছে ক্রিকেট, মানে বিশেষ করে ক্রিকেটে। সেক্ষেত্রে যিনি আসুক, মানে তামিমের পয়েন্টটা কিন্তু একটাই, হতে পারে কেউ হতে পারে আমি তাকে সম্মান করি, দাঁড়ায় সবকিছু করতে রাজি আছি, কিন্তু আমি যেন একটা ন্যাশনাল ক্রিকেটার, আমি ন্যাশনকে সার্ভ করি এবং আমার কারণে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিভিন্ন জায়গায় আমাদের ক্রিকেটাররা হয়েছে, এবং তাদেরকে যতটা চিনে আমাদের অনেক লোকই চিনে না যে আমরা কোন দেশের মধ্যে ঢুকে গেছি, এরকমও কিন্তু কথা আসে, হয় সামনে ফেস করতে হয়। সেই কনটেক্সটে তামিমের এটা কিন্তু খুবই মানে এটা তার যে পিন পয়েন্টটা, যে তার ভেতর থেকে যেটা বেরিয়ে আসছে, হ্যাঁ হতে পারে তামিমের দোষ ছিল ওখানে, হতে পারে তার ওই মালিকের দোষ ছিল, কিন্তু তারপরে একটা কথা আছে যে ক্রিকেট কার জন্য না, মানে তামিমের বিষয়টা কি, তামিম যেভাবে রিয়েক্ট করেছে আসলে প্রেস কনফারেন্সে, এটা মানে আমরা বেশ অবাক হয়েছে। আমাদের মনে হচ্ছিল যে ঠিক আছে একটা হিচাপ হয়েছে এবং ইট ইজ এন্ডেড দেয়ার, আমাদের তাই মনে হয়েছিল। তামিম যদি আমরা অনেক কিছু জানি না, যেটা আমি আসলে উনি আদৌ এটা বলেছেন, ধরে নিচ্ছি যে উনি বলেছেন, যদি এটা বলে থাকেন যেহেতু আমরা এখন বলেছে, আমার মনে হয় যে এটা মানে তামিম যখন বলছে একটা ন্যাশনাল টিমের আমাদের একটা টপ প্লেয়ার, সে যখন বলছে যে ইউ হ্যাভ মানি দ্যাট ডাজন্ট মিন ইউ উইল ট্রিট ন্যাশনাল প্লেয়ার্স এজ বেগার্স, আপনি বলেন এর চেয়ে লজ্জার বিষয় কি হতে পারে? যদি তামিম বলতো যে উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, তামিম হাউ মাচ শকড হি ওয়াজ যে এই প্রেস কনফারেন্সে সে বলছে আমাকে বেগারের মতো ট্রিট করা হয়েছে, এবং বেগারের মতো ট্রিট করা মানে কি আমরা বুঝতে পারি উনি হয়তো তার আর্থিক শক্তি প্রসঙ্গে কোন একটা কথা বলেছিলেন, এবং তামিমের যে অভিযোগ সেটা হচ্ছে তার পরিবার তুলে কথা বলেছেন। এবং কোন পরিবার? তামিমের পরিবার কোন পরিবার? আপনি ভাবেন যে এই পরিবার বাংলাদেশকে তিনটা টেস্ট প্লেয়ার দিয়েছে, তামিমের ফাদার, আপনি চিন্তা করেন বাংলাদেশ যখন টেস্ট খেলতো না তখন হি ওয়াজ এ ট্রিমেন্ডাস অর্গানাইজার, বাংলাদেশের একজন টপ মোস্ট ফুটবলার আশিস ভদ্র, সেই আশিস ভদ্রকে উনি নিজের হাতে তৈরি করেছেন, উনি ক্লাব করেছেন, মানে এটা কিন্তু একটা স্পোর্টিং ফ্যামিলি, এবং সেই স্পোর্টিং ফ্যামিলিকে যদি ফ্যামিলি তুলে গালাগালি করা হয় সেটা তো তামিমের কাছে আসলে আমাদের কারো কাছে না, তামিমের কাছেও ইয়ে লাগবে না। তো এই জন্য আমি বলছি কেনই বা করবে, হ্যাঁ যে কোনো জায়গায়। প্রথম কথা কি আমরা যেটা হয়, যেমন একই সঙ্গে আমি বলি যে এর আগে কিন্তু সাকিব একজন দর্শকের উপর আঘাত করেছিলেন, আমরা তারও সমালোচনা করেছি, তীব্র ভাষায় করেছি, কারণ কারো এই রাইট নাই। আপনার প্লেয়ারের যেমন সম্মান আছে, দর্শকের সম্মান আছে, ফ্র্যাঞ্চাইজির সম্মান আছে, এবং সম্মানটা হচ্ছে প্রথম কথা হচ্ছে সবাইকে সম্মান দিতে হবে এবং নিজের সম্মান রাখতেও হবে। যেমন ফ্র্যাঞ্চাইজি মালিক যদি এটা করেন উনি সম্মান রাখেননি, ঠিক আছে। এখন এইখানে হচ্ছে ছোট্ট আমি একটা নোট টিকা দিতে চাই, সেটা হচ্ছে তামিম কালকে যেমন বলেছে, আমি প্রেস করি স্টেক ভাইয়ের মতো যে প্লেয়ারের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু একই সঙ্গে আমি এটাও মনে করি, এটা খুব ভালো শোনাবেন আমার কথা, প্লেয়ারদেরও নিজেদের সম্মান রক্ষার কাজটুকু করতে হবে। কিভাবে করতে হবে? প্রথম কথা হচ্ছে তাদেরও এমন কোনো আচরণ করা যাবে না যেটা প্রভোকেটিভ হয়,
ফার্স্ট কথা। কারণ প্লেয়ার মানে কিন্তু যে ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট, মানে কারোই রাইট নাই। এবং প্লেয়ার হলো হয় কি, প্লেয়ারদের রেসপন্সিবিলিটি, ন্যাশনাল স্টারদের রেসপন্সিবিলিটি আছে। তারা স্টার, তারা আইকন, তাদেরকে লাখ লাখ লোক ফলো করে। ওই ফ্র্যাঞ্চাইজি মালিকের চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি লোক ফলো করে। তাই না, তার ফলে যে কোনো আচরণই কিন্তু পুরো গ্যালারিতে আগুন লাগবে। হ্যাঁ, আগুন লাগতে পারে। ফলে এটা করতে পারে। ফলে আমি কালকের ঘটনা, আমি এখন পর্যন্ত যতটুকু আমি জানি যে তামিমের এমন কোনো আমরা পাইনি আসলে। আমরা তো প্রাথমিকভাবে মিডিয়া যে তদন্ত করে ইনভলভ হওয়ার তার আমার মনে হয় প্রয়োজন ছিল না। তার ইট ওয়াজ নট উইদিন হিজ ডিসক্রিপশন টু বি ইনভলভ ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস। না, ও যেটা করেছে, যেহেতু ও ক্যাপ্টেন হিসাবে, নো, তারপরেও ইট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু। আমি এখানে আমার অবজেকশন দিয়েছে ও যেটা, হ্যাঁ, তারপরে না, সেটা টিম ম্যানেজমেন্ট করবে। ওয়াই আ প্লেয়ার অর আ ক্যাপ্টেন? না, ওর নোটিস করেছে বিষয়টা। নোটিস করার পরেই যখন অন্যরা সবাই আসছিল, জিনিসটা হচ্ছে কি, কেউ আসলে কন্ট্রোলটা নেয়নি। জিনিসটার মধ্যে কেউ কন্ট্রোলটা না নেয়, আমার মনে হয় ম্যাচ রেফারির অ্যাবসেন্সটা আমার মনে হয় করেছি সেখানে। এবং ওটা হচ্ছে খুবই হ্যাজার্ড অবস্থা। সিও কথা বলছে ওর সঙ্গে, এ কথা বলছে তার সঙ্গে, ওর দিকে যাচ্ছে, পুরো জিনিসটা হ্যাজার্ড আসলে। কারো কাছে কোনো একটা ইস্যুতে কারো হাতে কমান্ড থাকবে না, দেন আসলে এরকম অবস্থা। এখানে আরেকটা বিষয় কি, আমি যে পয়েন্টে বলছিলাম সেটা হচ্ছে প্লেয়ারদের মর্যাদার বিষয়টা কি শুধু এই পার্টিকুলারলি এই ইস্যুতে না। আমি মনে করি যে যখন আমাদের প্লেয়াররা যখন এরকম, ধরেন আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, আমি মনে করি দ্যাট ইজ দ্য বিগেস্ট আইডেন্টিটি। আমি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, দিস ইজ দ্য বিগেস্ট আইডেন্টিটি ইন বাংলাদেশ ইউ হ্যাভ। তো সেখানে আমরা কিন্তু দুঃখের সঙ্গে কখনো কখনো লক্ষ্য করি আমাদের প্লেয়াররা সবাই না, হয়তো কেউ এই মর্যাদাটুকু আসলে ভুলে যান। ভুলে কি আমরা দেখতে পাই যে তারা ওই যে ব্যবসার মধ্যে অনেক ক্ষেত্রে অনেকে ঢুকে যেতে চান। ন্যাশনাল টিমের প্লেয়ার যখন কোনো একটা ব্যবসায় ঢোকেন, তখন ওই ব্যবসায়ীদের সঙ্গে আমরা দেখি তারা তাদের সাবঅর্ডিনেট তো খারাপ শোনায়, তারা তাদের সঙ্গী হয়ে কোনো একটা কিছু অ্যাচিভ করার চেষ্টা করে। তখন কি আপনার ন্যাশনাল টিমের পরিচয়, আপনি ব্যবসায়ী পরিচয় চলে যাচ্ছেন। তখন এই ব্যবসায়ী ইন্টারেস্ট, তখন ওই ব্যবসায়ীরা তখন ভাববে, আচ্ছা আমি তো বড় ব্যবসায়ী, ও ব্যবসায়ী আছে, আমি তো বড় ব্যবসায়ী। ফলে এরকম জায়গা হয়। এবং এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমি মনে করি আমাদের প্লেয়াররা এবং আমাদের সংগঠকরা তারা তাদের মর্যাদার জায়গাটা তারা সঙ্গে খানিকটা আপোষ করেন। তাদের বুঝতে হবে যে একজন ক্রিকেটার, তার নট নেসেসারি তার বিশাল বিশাল বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে। এই দেশে অনেক লোকের বাড়ি গাড়ি আছে, কিন্তু মানুষ কাঁদে তামিমের জন্য, মানুষ কাঁদে সাকিবের জন্য, মানুষ লাফায় হচ্ছে মামুনের জন্য, গলফার সিদ্দিকের জন্য। আমরা কিন্তু মানে আমি বলছি এইটা হচ্ছে স্পোর্টসম্যানের জায়গাটা। আমার কাছে মনে হয় এই স্পিরিটটা আমাদের মিসিং। এবং গত 5-7 বছরের ডেভেলপমেন্টে যেটা হচ্ছে, অনেক টাকা এসছে, অনেকভাবে স্পন্সররা ঢুকে গেছে, এবং এরা এসে এদের যেটা বয়স কম, অনেক ক্ষেত্রে ওই সাপোর্টটুকু নেই। কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে এই ওরিয়েন্টেশনের জায়গাটুকু করা দরকার, যে তোমরা ক্রিকেটার, তোমাদের ডোজ এন্ড ডোন্টস থাকতে হবে, এবং কিছু জায়গায় বুঝতে হবে দিস ইজ মাই বিগেস্ট আইডেন্টিটি। এটা না হলে কিন্তু এবং এটা না হলে কিন্তু এরকম প্রবলেম আরো বাড়বে। কারণ আমরা জানি কিছু সংগঠক, আমরা জানি একজন সংগঠক টাকা দিয়ে একটা ক্লাব কিনেছিলেন, যিনি এখন বিদেশে পলাতক। আমরা জানি তার পিছনে কিছু প্লেয়ার এমনভাবে নিজেদের বিলিয়ে এবং মানে এমনভাবে নিজেদের সমর্পণ করেছিলেন, অন্য প্লেয়ারাই লজ্জা পেত। ফলে হয় কি, তখন হয় কি, তাদের কাছে মনে হবে আপনি তার লোক, মানে এইরকম হচ্ছে। এই জায়গাটুকু তো করতে হবে। তবে আবার বলছি, আমি কিন্তু কালকের ঘটনার প্রেক্ষিতে বলছি, আমি এই লার্জার পিকচারে বলছি। কারণ কালকের ঘটনা আমি মনে করি যে তামিম যেটা করেছে অনেক কিছু প্রেজ দিই, এবং ফ্র্যাঞ্চাইজি মালিক যেটা করেছে খুব অন্যায় করেছে। এটা অবশ্যই তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিত, এবং সেই তদন্তে তার যদি বক্তব্য থাকে, তার ছেলে কিন্তু অস্বীকার করেছেন, সেটাও শোনা হবে, জানা উচিত। ঠিক আছে, একটা ফোন আছে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাডভোকেট খায়রুল সাভার থেকে বলছি। জি জি, আমি প্রশ্নটা করতে চাচ্ছি সাংবাদিক মামুন ভাইয়ের কাছে অ্যাকচুয়ালি। তো হ্যালো, জি বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের বিপিএল আয়োজন করে যে বিপিএল গুলোতে গোছালো, অরাজকতাপূর্ণ, ঝগড়াতে হচ্ছে, আমাদের ন্যাশনাল প্লেয়াররা ঠিক মতো অনার পাচ্ছে না, এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের আমরা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখি বিভিন্ন জায়গায়, ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজ ক্রিকেট ইভেন্ট গুলো দেখি। তো সেটার তুলনায় এই ইভেন্ট গুলো যেগুলো হচ্ছে বাংলাদেশে, এই নাটক করার আসলে প্রয়োজনীয়তাটা কি? প্লাস এই ধরনের বিপিএল আয়োজন করে অ্যাকচুয়ালি লাভবান কারা বেশি হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট, নাকি আমাদের ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তারা? ঠিক আছে, হ্যাঁ খুব ভালো সংক্ষেপে আমি বলি, খুব ভালো প্রশ্ন, আমি অনেক বলেছি, সংক্ষেপে বলি। প্রথম কথা হচ্ছে এগুলো অনেক কিছু আছে বটে, বাট স্টিল আপনি যদি দেখেন তার মধ্যে ভালো জিনিস হচ্ছে দুইটা ম্যাচ হয়েছে কিন্তু খুবই এক্সাইটিং। এবং আমি যখন দেখি যে অনেক লোক দেখছে, টিভির সামনে লোকে বসছে, বাইরে কিন্তু সবাই দেখছে, এটা মানতে হবে। যেমন আমিও বিপিএল বিষয়ে আমার অনেক অবজারভেশনের কথা কিন্তু আমি ইশতিয়াক ভাই এই বিপিএল শুরু আগে আমরা টক শোতে বলেছি, আপনারা এখানে আমি বলেছি যে এটা বিপিএল মানে এরকম ঝামেলা। বাট এত কিছু সত্য আমি মনে করি বিপিএল এর দরকার আছে। প্রথম হচ্ছে মানুষ এন্টারটেইনড হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার আমাদের টি-20 এখন টি-20 একটা বাস্তবতা, ফলে আমাদের টি-20 অভ্যস্ততা তৈরি করতে হবে। প্লাস তৃতীয় বিষয় হচ্ছে যে টাকা যদি আসে এবং সেই টাকাটা যদি ক্রিকেটের কল্যাণে ব্যবহার করা যায়, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। প্লাস আমাদের এখন ক্রিকেট কিন্তু টাকার জোরে পরিচালিত হচ্ছে, ভারত আধিপত্য করছে, ফলে এটা দিয়ে কিন্তু আমরা ওই ক্রিকেটিং শক্তিটা অর্জনের একটা সুযোগ। ফলে বিপিএল করতে হবে, কিন্তু এই জিনিসগুলো আমাদের মুক্ত হতে হবে। আপনি একটা কথা বলছিলেন যে আমি আপনার সাথে একমত। না, আরেকটা মামুনের কথার সূত্র ধরে যে
এবং এই দর্শকের কথা যে বলে যে সূত্র কার ধরে জন্য হ্যাঁ এখন দেখেন আমরা যদি আইপিএল এর দিকে যদি একটু তাকাই, আইপিএল এর বিসিসিআই এর যিনি শীর্ষস্থানীয় যিনি ব্যক্তি ছিলেন বিতর্কিত, এবং অনেক প্লেয়ার যেখানে স্টিং অপারেশনে ধরা পড়েছে ফিক্সিং এ, কিন্তু অতটা কিন্তু আলোচিত কিংবা অতটা কিন্তু ইয়ে হয়নি যতটা হওয়া উচিত ছিল। আমরা একটা ছোট্ট একটা দুইটা প্লেয়ার খেলাচ্ছে না এটা নিয়ে হয়তো একটু বিতর্কের ইয়েটা একটু বেশি হয়ে গেছে। তবে আমার মনে হয় যে এই দেশের ক্রিকেটের পেছনে কিংবা ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিক, প্লেয়ার, প্রশাসক অনেকেই আছেন, এবং সবচেয়ে আমি এনকারেজড এবং সবচেয়ে আমি বেশি অনুপ্রাণিত হচ্ছি একটা ব্যাপারে কারো কোনো এখানে কেউ দ্বিমত করছে না, এবং সবার বক্তব্য একটাই, দুর্নীতি মুক্ত বিপিএল যেন হয়। দেখেন এই ধরনের কিছু কিছু সমস্যা থাকবে। আমরা বিসিবি এট দি এন্ড অফ দ্য ডে বিসিবি এট দি এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে নিরপেক্ষ, এখানে সিলেটকেও ফেভার করার কোনো কারণ থাকতে পারে না, কিংবা বরিশাল কিংবা কুমিল্লা চিটাগং কাউকে ওইভাবে ফেভার করার কোনো কথা আমি মনে করি না। আর তা না হলে আপনার যে এসিসির যে ইনভলভমেন্ট, এসিউর যে ইনভলভমেন্ট ছিল গেল বিপিএল এ, এটাতে কি প্রমাণ হচ্ছে যে আমরা সবকিছুর ঊর্ধ্বে ক্রিকেটটা যেন দুর্নীতি মুক্ত হয়, এবং কিছু ডিসিপ্লিনারি ইস্যুস যেগুলা নিয়েছিল গেলবার বিসিবি, তো সেখানে আমার মনে হয় যে অ্যাটলিস্ট যে একটা নিরপেক্ষতা বজায় রাখার যে একটা ব্যাপার স্যাপার সেটা, এবং ক্রিকেট এট দি এন্ড অফ দ্য ডে ইজ অ্যাবাভ এভরিথিং, অ্যাবাভ আপনার কারাপশন এন্ড অল দ্যাট, এগুলাকে আমি বলাটা ভুল হবে না যে এগুলা কিন্তু যথেষ্ট নজর দেওয়া হচ্ছে। এবং আমরা মামুন, আমার মনে হয় এমন কোনো প্রোগ্রাম নাই, বেশ কয়েকটা তার সাথে প্রোগ্রাম করি, এমন কোনো প্রোগ্রাম নাই যে সে আজকেও বলেছে, কয়েকবার বলেছে যে দুর্নীতি মুক্ত। আই এম প্রিটি শিওর স্যার ইউ উইল এগ্রি উইথ মি, আই মিন ইউ আর অবভিয়াসলি ওয়ান ফ্রম দি ওল্ড। শেষ পর্যায়ে চলে আসছে স্যার, আপনাকে দিয়ে শেষ করব। যদি এই দুর্নীতি মুক্ত করতে হয় তাহলে বোর্ডে যারা আছেন তাদের ভূমিকাটা আরেকটু স্ট্রঙ্গার হতে হবে, এবং বিশেষ করে কালকে এই ঘটনাতে আমি যেটা লক্ষ্য করেছি যে টেকনিক্যাল কমিটি সবাই এসে একটা বিতর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে। টেকনিক্যাল কমিটি শুড হ্যাভ বিন ইনসাইড, এবং তারা যে বিতর্কের মধ্যে আসছে এটা যাতে প্রকাশ্যে না হয়, এবং এই প্রকাশ্যটা কিন্তু খুবই খারাপ হয়েছে। এবং আরেকটা জিনিস, যে ড্রেসিং রুমের মধ্যে বা যে এলাকায় প্লেয়াররা থাকে তাতে ওই ফ্র্যাঞ্চাইজিরা থাকবে কিনা, এটাও কিন্তু একটা স্ট্রিক্ট, আমরা বিদেশের খেলাগুলোতে দেখি যে তারা কিন্তু এদিকে ইন্টারফেয়ার করে না একদম ড্রেসিং রুমের এখানে, বিকজ ওয়ান্স দি গেম স্টার্ট, স্যার ওখানে যদি ইন্টারফেয়ার করে তাহলে কিন্তু ম্যাচ পাতানোর এটা প্লেয়ারদের সঙ্গে মানে এই তল দিয়ে কিন্তু ওইটা সবচেয়ে সবার আগে আপনার ফ্র্যাঞ্চাইজিটা এটা করা। এই যে ঢাকা ফ্র্যাঞ্চাইজি মালিকরাই তো ম্যাচ পাতিয়েছিলেন, গতবারে যে দুইবারের চ্যাম্পিয়ন তার শাস্তি তো হয়েছে, ফ্র্যাঞ্চাইজি মালিক ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিল, তার শাস্তি হয়েছে। ইভেন আমরা ইয়াতেও দেখেছি, আইপিএল তাই না। বোর্ডের একটু কড়াকড়ি নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং কালকে আমরা এই ঘটনার মধ্যে কোনো নিয়ন্ত্রণ দেখিনি। এবং একটা যেটা ইশতিয়াক বলেছে, আমি সেখানে আবার আসি, যে টস হয়ে যাওয়ার পর থেকে, কারণ টসে কিন্তু ম্যাচ রেফারি আসে, এবং ম্যাচ রেফারি দ্য ম্যাচ ইজ আন্ডার হিম আনটিল দি এন্ড অফ দ্য ম্যাচ। সুতরাং যদি এর মধ্যে কোনো গন্ডগোল হয়, ইট শুড বি রিজলভড বাই দ্য ম্যাচ রেফারি উইথ ডিসকাশন উইথ দি টেকনিক্যাল কমিটি এন্ড আদার্স। এবং আমরা প্রকাশ্যে এই জিনিসটা, সেটাই, ওইটা ওই কমান্ড থাকলে তো এই জিনিসটা দেখতে হতো না। জিনিসটা এটা যদি তারা মনে করে যে টিভি ক্যামেরা বাইরে যদি আধা ঘন্টা 2 ঘন্টা বিতর্ক করতো তাহলে নট এ প্রবলেম, এটা ইস্যু হতো না। এটা, এবং এগুলো তো হয়, এগুলো কিন্তু বাইরে হয়, ম্যাচ শুরুর পর মাঠের মধ্যে হয় না। অন্যান্য অনেক ম্যাচে কিন্তু বাইরে দিয়ে তর্ক বিতর্ক এসব করে টিম ম্যানেজার, মালিকরা করে। আমার মনে হয় টেলিভিশন যারা ব্রডকাস্টার্স কিংবা যারা আমাদেরকে খেলা দেখাচ্ছে, সেখানে আমার মনে হয় এটা ইস্যুসগুলা অতটা ডাইরেক্টলি ওখানে হাইলাইট না করে, আমার মনে হয় যে যদি দিস ইজ অবভিয়াসলি আ ল্যাক অফ আনপ্রফেশনাল করতে পারতো তারা, এবং অন্য জায়গায় সেটা করে। এবং এই ব্রডকাস্টারের বিষয়ে একটা যে ইন্ডিয়া থেকে আপনার উপস্থাপিকা আনা, যে উপস্থাপিকা আসলে দেখা গেল সাকিব আল হাসানকে চেনে না, ফলে এটা আসলে বাংলাদেশের ক্রিকেট প্রচারে কি ভূমিকা রাখছে না, বাংলাদেশকে বরং ছোট করছে, যে আমরা আমার দেশের সবচেয়ে টপ প্লেয়ার তার নাম জানে না, উনি হচ্ছে ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করছে, অফিসিয়াল ব্রডকাস্টার হয়, উনি বিদেশের, মানে আমি জানি না আসলে এটা কি মানে। এই জায়গাগুলো আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডের
ব্রডকাস্টিং এর ক্ষেত্রে, ওনারদের ক্ষেত্রে যেমন ব্রডকাস্টিং এইসব বিষয়ে না, তাদের কিছু কিছু ডিসক্রিপশন কিছু জায়গায় ইউজ করা Rules and উচিত। এবং regulations যে থাকা ক্রিকেট বোর্ড উচিত, আমরা যে জানি আমাদের কি থাকবে। হ্যাঁ আমরা জানি ক্রিকেট বোর্ডের অনেক কিছুর মধ্যে দুর্বলতা আছে, কিন্তু ক্রিকেট বোর্ডের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সদিচ্ছার অভাব আমরা দেখি না, স্পেশালি ম্যাচ পাতানোর বিষয়ে পক্ষপাতিত্বের জায়গা দেখি না, ফলে তাদের আমরা কিছু দুর্বলতা দেখি। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো তারা শিক্ষা নিয়ে এগুলো একটু আরেকটা করা আছে উচিত। যদি সময় থাকে, হ্যাঁ, যে আপনাকে দিয়ে শেষ করছি। যারা যারা হ্যাঁ। উপস্থাপনা করছেন জি, জি। এখানে যদি আমি বাংলায় কথা বলতে পারেন কিংবা বাংলা ভালোভাবে যারা উপস্থাপন করতে পারেন তাদের কে আনা উচিত মোর, বিকজ আমরা উইথ অল ডিউ রেসপেক্ট, আমি এখানে কাউকে খাটো করে কিংবা কাউকে ছোট করে দেখানোর কোনো ইয়েটা নাই। ইট ইজ বেটার যে আমি ভালোভাবে বাংলা যেন উপস্থাপন করি ইনস্টেড অফ বাংলা and নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড ইংলিশ। আমার এটা হচ্ছে বাংলা, যদি বাংলা হয় ওভারসিজে এটা দেখানো হচ্ছে, বাংলা হলে বাংলায় করতে হবে, আর যদি ইংরেজি হয় তাহলে পুরোটা ইংরেজি, ইংলিশ অডিয়েন্সের জন্য ইংরেজি করতে হবে। আমরা যেটা করি, আমরা বাংলা টিভি দর্শকদের জন্য যে অনুষ্ঠানটা করি সেখানে প্রচুর ইংলিশ মিশিয়ে দিই, এবং যখন ইংলিশ অডিয়েন্স তখন দেখা যায় এমন দুর্বল ইংলিশ বলি যে সেটা হাস্য সেই জায়গায় তখন মানে ইয়া থাকে খুব, মানুষ তখন এটাকে সহ্য করতে পারে না আসলে উনি কি বলছেন, এর থেকে বেটার হলো বাবা মুখটা বন্ধ করে ফেলে আমরা চুপ করে আপ শুনি। টু দ্য স্ট্যান্ডার্ড ইংলিশ আমার মনে হয় যে। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ পেয়েছি। স্টুডিওতে আসার জন্য। স্যার আমাদের সময় শেষ হয়ে গেছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।